ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে অতি খারাপের দিকে গড়াচ্ছে। 5ই অগস্ট 2024 শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশের চরমপন্থা মনোভাব মাথাচাড়া দিয়েছে। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেদেশে যথেচ্ছাচার চলছে। ইউনূস ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী বা দেশব্যাপী হিংসা ছড়ানোর কাজ তারা চালিয়ে যাচ্ছে। দেশে বর্তমান যা পরিস্থিতি, তাতে করে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই অবস্থার ফায়দা নিচ্ছে বিশ্বের শক্তিশালী দেশগুলো। সাহায্যের লোভ দেখিয়ে বাংলাদেশে নানা উপনিবেশ তৈরি করছে চীন, পাকিস্তান, আমেরিকার মতো বিভিন্ন দেশ। সম্প্রতি শোনা যাচ্ছে আমেরিকা বাংলাদেশে তাদের উপনিবেশ তৈরি করার জন্য ভিতরে ভিতরে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের ভিতরে বহু আমেরিকান আর্মি ঢুকেছে। কক্সবাজারে সমুদ্র সৈকতের ধারে ইউএস আর্মির যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের ছবি আপনারা দেখেছেন। আর এতে করে বাংলাদেশ আর্মিতে বড় ফাটল দেখা যাচ্ছে। জানা যাচ্ছে আমেরিকার সেনার নজরে থাকা বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজার অঞ্চলে মোতায়েন রয়েছে কয়েক হাজার ইউএস সোলজার। টেকনাফের সাবরাং ইউনিয়নে 100 জন ইউএস আর্মি সদস্য রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, কক্সবাজার সেন্ট মার্টিন অঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে 3200 আমেরিকান সেনা। শুধু তাই নয়, টেকনাফের সাবরাং ইউনিয়নে 100 জন ইউএস আর্মি সদস্য রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। নাফ নদী পেরিয়ে সেন্ট মার্টিন যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। এই পথই কি হয়ে উঠবে নতুন করিডোরের চালাঘর? বলা হবে উন্নয়ন, বাস্তবে হবে ভূখণ্ড হস্তান্তরের সূক্ষ্ম আয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞ, প্রতিরক্ষা বিশেষজ্ঞ তারা কি বলছেন, আমরা কথা বলেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। মার্চ মাস থেকে এখন পর্যন্ত যেটা ইউএস আর্মি নিয়ে কারবার হচ্ছে, যা কথাবার্তা হচ্ছে, যার কালমিনেশন হয়েছে এই মাসে, যখন চিটাগাঁও পোর্টকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। কাকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে? আপনার নেভিকে। কি ভাই আর্মি তুমি করবে না, আমি নেভিকে দিচ্ছি। তার মানে কি আসবে কি যাবে কেউ জানে না। প্রথমে বাংলাদেশকে কিছু দেওয়ার নেই, ওর কাছে কিছু ন্যাচারাল রিসোর্সেস নেই, কোনো মিনারেল নেই, কোনো জিনিস নেই যেটা বিক্রি করে বলবে আমার কাছে এটা আছে। বাংলাদেশ ইন্ডিয়াকে কিছু দিতে পারবে না, অন্য লোককেও কিছু দিতে পারবে না, এক্সেপ্ট ফর আমাদের বাংলাদেশি ভাই বোন যাদের আছে, ওদের মেঘা আছে। ওদের আমাদের তো ডিএনএ সেম, ওদের তো আমাদের থেকেই তো, ওদের মেঘা সেম। ওরা যেখানে যাক, বিশ্বের যে কোনো জায়গায় যাক, ওরা সুনাম করে চলে আসে। তাহলে বাংলাদেশের কাছে ম্যাটেরিয়াল কিছু হ্যান্ডওভার করার নাই, তাহলে কোথায় ওরা ফিট হচ্ছে? ওরা ফিট হচ্ছে এখন চায়না আমেরিকা সংঘাত। একদিকে চায়না, মায়ানমার, আপনি যদি অ্যাঙ্গেলটা বের করে দেন, আপনারা অনেকবার আলোচনা করেছেন, অনেক জিনিস করেছেন। এখন মায়ানমারের মধ্যে চায়না যেরকম বসে আছে, ওটা শেষ করার জন্য, ওদের এনার্জি যা চোখ করার জন্য সিধেপুর থেকে আমেরিকাকে আপনার আনতেই হবে। আমেরিকা ওইটাই চায়, তাই জন্য ওদের প্যাসিফিক কমান্ড যেটা আছে, যেটা চায়নাকে ঘিরে দেখেছে, তাই জন্য আপনি তো দেখালেন জেনারেল সাহেবকে। এই ডিপ স্টেট আপনি বলছেন ওদের সঙ্গে লিঙ্ক, সিআইএ না অন্য কোনো, এটা চায়না। হয়তো কতবার কি হয় জানেন, আমরা লুকিং লন্ডন ওয়াচিং টোকিও, আমরা তাকাচ্ছি এইদিকে, কিন্তু আমাদের আসল কাজটা এইদিকে। আমরা তাকাচ্ছি আমেরিকার দিকে। আজকে তো আমেরিকার ট্রুপস ওখানে আছে। আপনি দেখুন 13 মার্চ যখন একটা কথা হলো, যখন ওদের ডিআইএ টিম, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি টিম, যেকে নেওয়ার জন্য নিজে এই আপনার জেনারেল ওয়াকুর জামান গেছিলেন ওখানে, ওখানে গুজব ছড়িয়েছিল কি আজকে তো জেনারেল প্রফেসর ছাড়ছেন, উনি অ্যারেস্ট হয়ে যাবেন। না, ওটা ডিআই টিম এসেছিল ওখান থেকে। আপনি দেখেছেন প্যাসিফিক কমান্ডের অত সিনিয়র জেনারেলগুলো আসছেন। তাহলে এই যে আমেরিকান যেটা স্ট্রং হোল্ড হচ্ছে, ওটা ভাঙার জন্যে চায়না নিশ্চয়ই কিছু করবে, তুর্কিও কিছু করবে, বা পাকিস্তান কিছু করবে। ওদের 3 জন অফিসার অলরেডি আছে ওখানে, ব্রিগেডিয়ার র্যাঙ্ক। ওরা বলছে এএমসি মেডিকেল কোর, হয়তো ওরা অনেকগুলো লোক আসতে পারে। তাহলে ইনি যে লাস্ট ম্যান, এনাকে তো আপনি জেনারেল ওয়াকুর জামানকে কোনো পাকিস্তানি লোকের সঙ্গে দাঁড়াতে তো আপনি দেখেননি, একদমই অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট দেখাননি। ইনি তো একটা মেজর একটা স্টেটসম্যান হিসাবে বলেছেন। এবং মানে ওনার ইন্ডিয়াতে ওনার যে কাউন্টার পার্ট, আমাদের যিনি উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন, জেনারেল দ্বিবেদীর সঙ্গে ওনার ফোনে কথাবার্তা হয় এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে আমাদের সেনাপ্রধান সাংবাদিক বৈঠকে বলেছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে
এর পরবর্তী সিচুয়েশন কি হবে? আমরা যদি মোহাম্মদ ইউনূসের এই কার্যকালটা দেখি, তাহলে দেখা যাচ্ছে প্রফেসর ইউনূস যে বক্তব্যগুলো একজন প্রধান উপদেষ্টা হিসেবে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বলেছেন করবেন বলে বা ইমপ্লিমেন্ট করা হবে বলে, সেগুলো একটাও ইমপ্লিমেন্ট হয়নি। উপরন্তু উনি ফেল করেছেন, বারবার করে ফেলিয়ার হয়েছেন। এবারে এখান থেকেই আরও একটা বড় প্রশ্ন উঠে যায়, সেটা হচ্ছে, আমি একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে তাহলে কি মোহাম্মদ ইউনূস এক্ষেত্রেও যদি ফেল হন এবং ওনাকে যদি বাধ্য হয়ে নির্বাচন করাতে হয়, কারণ সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওনাকে নির্বাচন করাতে হলে একেবারে উনি বাধ্য হয়েই নির্বাচন করাবেন, কারণ ওনার নির্বাচনের মন নেই, কিন্তু যদি সেটা হয় তাহলে কি মানে কোনোভাবে এটা পসিবিলিটি কিছু রয়েছে যে মোহাম্মদ ইউনূসেরও পরিস্থিতি শেখ হাসিনা ওয়াজেদের মতন হবে, তাকেও বাংলাদেশ ছেড়ে আসতে হবে, এবং কি মানে কে বলতে পারে যে ঘটনাচক্রে ভারতের কাছেই তিনি আশ্রয় চাইলেন? ভেরি গুড। না দেখুন, 2024 জানুয়ারি মাসে আপনি যদি নিউজ পেপার দেখেন, এটা ইলেকশন হয়েছিল ওখানে, যখন জেনারেল ইলেকশন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ এগেনস্টে যতগুলো ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান, কতগুলো থ্রেট ছিল, রাইট? ওরা চায় না পোস্টপোনমেন্ট অফ দ্য ইলেকশন, তো ইলেকশন হ্যাজ টু বি ডান, দ্যাট ইজ ওয়ান। নাম্বার টু, ওরা জিততে পারে না যতদিন আপনার এই যে বাংলাদেশ আর্মি প্রেজেন্স আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ওরা চায় ওরা টার্ন ওভার করবে। আপনি অনেকগুলো দৃষ্টান্ত পড়তে পারবেন, ওরা প্রত্যেকবার ইলেকশনে কোনো না কোনো একটা রোল নিয়েছে। ওরা ভয় করছে কি আমরা জেনারেল ওয়াকুরুজ্জামান থাকলে ওরা কি আর্মিকে ডাইরেকশন দেবে, ওরা জানে না, দ্যাট ইজ পয়েন্ট। তাই জন্য জেনারেল ওয়াকুরুজ্জামানকে সরাতে হবে। তৃতীয়, ভারতীয় সঙ্গে আমরা জেনারেল ওয়াকুরুজ্জামানের কথা বলছি, আমাদের বলা উচিত নয়, বিকজ আমি আপনাকে বলি, আমরা ওদের সঙ্গে, আমি অপারেশন সিন্দুর থেকে আমরা শিখলাম এসকেলেশন ম্যাট্রিক্স। যুদ্ধে কোথায় আছে? আমরা কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যাব? ওই ইলেকশন, ওই এসকেলেশন ম্যাট্রিক্সে আমি কোথায় দাঁড়াচ্ছি? আমরা দাঁড়িয়ে আছি থার্ড স্টেজে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চলছে, যেটা চোখে দেখা যাচ্ছে না। আমি বলে দিচ্ছি কোথায়। প্রথমটা ডিপ্লোম্যাটিক স্টেট ছিল, আমরা ওদের পুরো যতগুলো আপনার ছিল কি নাম ভিসা বাতিল করে দিয়েছি, আমরা ঢুকতে দিচ্ছি না, আমরা বলা থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা চাই না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেজ অফ এসকেলেশন। কোনো যুদ্ধের এসকেলেশন ম্যাট্রিক্সে প্রথম হয় ডিপ্লোম্যাটিক ওয়ার। আমরা অলরেডি বললাম, তোমরা হিন্দুদের ওখানে মারছো, আমাদের তোমাদের থাকে কিছু দরকার নেই, তোমরা ওখানে থাকো, রাইট? নাম্বার টু, ইকোনমিক ব্লকেড। আমরা ওদেরকে বললাম ভাইয়া তোমার থেকে আমার কোনো বিজনেসের দরকারই নেই, এটাও বন্ধ হলো। তৃতীয়, আমরা বললাম শো অফ ফোর্স, রাইট? শো ফোর্স তো ওদেরকে আমরা মোহরা দেখালাম, আপনার শিলিগুড়ি করিডর, অন্য জায়গা, এদের বারবার বলা হচ্ছে ওটা 9 ডিভিশন নিয়ে তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, আমাদের কোনো ইচ্ছা নেই তোমাদের সঙ্গে, এই ইউনূস সরকার ইন রেফারেন্স আমার কোনো যুদ্ধ করে। ওরা কোথায় জিনিসটা, আপনি যা ডিপ স্টেটটা কথা বললেন, এটা আপনি ইউএস ট্যারিফের কথাটা বলছেন না কেন? 37%। আর 8 তারিখে, দুদিন পর 8 তারিখে ওরা ডিসাইড করবে কি কত পার্সেন্ট ওরা লাগবে। এই যে আপনার 36 না 38% আছে, প্লাস 15% ওদের 37%, তাহলে 52% ওদের ট্যারিফ হয়ে যাবে। তাহলে ওদেরকে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, ওদের যতগুলো জিনিস আছে, ওটা কোথায় দাঁড়াবে? আমেরিকা হিজ কনস্ট্যান্টলি পুটিং প্রেশার। আপনি যেটা বারবার বলছেন কি এটা কি ভেঙে যাবে, এটা উপনিবেশ হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। কেন যে আমেরিকা যখন ট্যারিফ বারে বাংলাদেশকে আনবে, ওদের কোনো ইন্ডাস্ট্রি থাকবে না। ওদের কাছে কি আছে? ওদের কাছে কিছু নেই। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।